হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করছি নতুন একটি ক্লাস, এবিটি টেস্ট পেপার সলভ এক্সেল থেকে। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের সিলেবাসটা। আমাদের কিন্তু এক্সেল থেকে প্রশ্ন আসবে, 7 মার্কের বড় প্রশ্ন আসবে, যেখান থেকে আমরা এমসিকিউ আর এসিকিউ 3 মার্কসের জন্য আমরা আগেই ভিডিও বানানো হয়ে গেছে। তোমরা দেখে নিয়েছো এই আমাদের আগের ভিডিওর ক্লাস। লাস্ট ক্লাসটা তোমাদের দেওয়া ছিল 4 দিন আগে, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব এক্সেল থেকে বড় প্রশ্নের ক্লাস, 7 নম্বরের ক্লাস। তোমরা জানো প্রতিটা 7 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কিন্তু অথবা প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে। আর যারা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ শুরু করছো, তাদেরকে প্রত্যেককে আমি বারবার বলে বলে আসছি, আজকেও বলছি, তারা অন্তত মানে প্রতিটা চ্যাপ্টারকে ভালো করে দেখে নাও। তোমরা যে স্যারের কাছে পড়ো তার নোটসটা দেখে নাও, বা বই ফলো করলে বইটা অবশ্যই একবার দেখে নাও। তাহলে কিছু সুবিধা হবে, কোন প্রশ্ন কোথায় আছে বা প্রশ্নগুলো তোমরা জানো কিনা তোমাকে ভালো মতো বলতে পারবে। আর যারা ইউটিউব থেকে পড়াশোনা করছো তাদের জন্য অবশ্যই বলবো, আমার যে এই এক্সেলের ক্লাসের মেন প্লেলিস্টটা আছে, তো তোমরা এখান থেকে কিন্তু পুরো চ্যাপ্টারটা সম্পূর্ণ পেয়ে যাবে, ঠিক আছে। আর এই চ্যাপ্টারের মধ্যেও তোমাদের মানে মানে তোমাদের এমসিকিউ এসসিকিউ বড় প্রশ্ন সব দেওয়া আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন সব দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের ব্যাপারটা নিয়ে বলে ফেললাম। এবার শুরু করছি আজকের ক্লাস এক্সেল থেকে এবিটি টেস্ট পেপার সলভ। তো প্রথমে আমাদের দেখে নেব এসি 41 নম্বর পেজ। তো এখান থেকে 4 নম্বর প্রশ্নটা কী এসছে দেখে নিই। এমএস এক্সেলে রিলেটিভ সেল রেফারেন্স ও অ্যাবসলিউট সেল রেফারেন্সের বলতে কী বোঝো, উদাহরণ দাও। আচ্ছা, আমাদের কিন্তু সেল রেফারেন্স 3টে আছে, রিলেটিভ, অ্যাবসলিউট এবং হচ্ছে মিক্সড। তার মানে হচ্ছে আপেক্ষিক সেল রেফারেন্স, নির্দিষ্ট সেল রেফারেন্স এবং মিশ্র সেল রেফারেন্স। সেখান থেকে বলছে রিলেটিভ সেল রেফারেন্স কাকে বলে। কোনো ফর্মুলায় অন্য সেলে কপি করার সময় যখন ফর্মুলায় ব্যবহৃত সেল অ্যাড্রেস নিজে থেকেই পরিবর্তিত হয়, তখন সেই সেল অ্যাড্রেসগুলিকে আপেক্ষিক বা রিলেটিভ সেল রেফারেন্স বলে। ওকে, উদাহরণ কী হবে, ইকুয়াল টু B2 × 10। যদি এই ফর্মুলাটি আমরা যদি নিচের ঘরে নিয়ে যাই, তবে কী হবে, B2টা B3 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আমার অ্যাবসলিউট সেল রেফারেন্স কী। কোনো ফর্মুলা অন্য সেলে কপি করার সময় যখন ফর্মুলায় ব্যবহৃত সেল অ্যাড্রেসটি অপরিবর্তিত থাকে, তখন সেই সেল অ্যাড্রেসটিকে বলা হয় অ্যাবসলিউট সেল রেফারেন্স। আমি ফর্মুলা কপি করলাম কিন্তু সেল অ্যাড্রেসটা চেঞ্জ হলো না, ওটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ডলার সাইনটা ইউজ করতে হয়। তোমরা অবশ্যই অনেকবার এই সাইনটা এমসিকিউর মধ্যে দেখেছো, ঠিক আছে। এখানে উদাহরণটা দেওয়া আছে, তোমাকে ফলো করে নাও। $B$2 × 10, এই ফর্মুলাটি যদি আমরা এক ঘর নিচে কপি করা হয়, তবে সেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে না, তখন কী হবে, $2 $2 একই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের দুটো সেল রেফারেন্স। আর আরেকটা বিষয় বলার আছে, তোমরা অনেকে কমেন্ট করছো স্যার পিডিএফ দিন, পিডিএফ দিন। দেখো, পিডিএফ আমি দিই না আর দিচ্ছিও না। তোমাদেরকে যদি মনে হয় এখান থেকে পড়বে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অবশ্যই ভিডিওগুলো ডাউনলোড করে রাখো, তোমাদের সুবিধা হবে। ওকে, এবার দেখো B নাম্বার প্রশ্ন, কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে, উদাহরণ দাও। কী বলছে, পূর্ব নির্ধারিত শর্তের উপর ভিত্তি করে সেলের ফরম্যাটগুলি যখন স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়, তখন তাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, উদাহরণ কী হবে, কোনো সেলের সংখ্যাগুলি 100-এর বেশি হলে লেখাগুলি লাল রঙের পরিণত হবে। এই কাজটি আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে খুব সহজে করতে পারি। আচ্ছা, এবার দেখি অথবা প্রশ্নের উত্তর। কী বলছে অথবা প্রশ্নটা, এখানে আমার লেখা নেই, দেখেন। আচ্ছা, অথবা প্রশ্নের উত্তর এখানে। আচ্ছা, কী বলছে, এমএস এক্সেলে সাম ফাংশন, রাউন্ড ফাংশন, কাউন্টিভ ফাংশন, ইফ ফাংশনে কাজ ও সিনট্যাক্স লেখো। দেখে নাও সামের ফাংশন কী আছে। সাম ফাংশনের দ্বারা একই কলাম বা রোতে উপস্থিত সেলগুলি সংখ্যাগুলির যোগফল নির্ণয় করা যায়, এটা হলো সাম ফাংশনের কাজ। তাহলে এই সিনট্যাক্স কী হবে, হবে ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন করে নাম্বার 1, নাম্বার 2, ডট এন্টার চিহ্ন, ঠিক আছে। এবার রাউন্ড ফাংশনের কাজ, এই ফাংশনের সাহায্যে কোনো সংখ্যা নির্দিষ্ট মান বের করা যায়। এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, যেমন ইকুয়াল টু রাউন্ড নাম্বার অফ ডিজিট এন্টার চিহ্ন। ওকে, কাউন্টিফের কাজকে দেখে নিই। কোনো ডেটা রেঞ্জের একটি নির্দিষ্ট ডেটা কতবার আছে তা দেখা যায় এই কাউন্টিভ ফাংশনের সাহায্যে। এটি একটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। ইকুয়াল টু কাউন্টিভ রেঞ্জ, ক্রাইটেরিয়া এন্টার চিহ্ন। ওকে, ইফ ফাংশন,
এই ফাংশনের সাহায্যে কোনো শর্ত আরোপ করে সেলে ফলাফল দেখা যায়। যদি শর্তটি সঠিক বা সত্যি হয় তবে ট্রু ভ্যালু দেখাবে, যদি মিথ্যা হয় তবে ফলস ভ্যালু দেখাবে। ঠিক আছে, ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্ট, ভ্যালু যদি ট্রু হয়, কমা ভ্যালু যদি ফলস হয়। এটা হচ্ছে ইফের সিনট্যাক্স। এবার দেখে নিই আমরা বি নাম্বার প্রশ্ন, MS এক্সেল 2007-এ শেষ সেল অ্যাড্রেসটি কী হবে? শেষের অ্যাড্রেস কোনটা হবে? XFD 10,48,576। এটা আমাদের লাস্ট করলাম, এটা আমাদের লাস্ট রো, দুটো কিন্তু একসাথে হয়ে গেল শেষ সেল অ্যাড্রেস। যদি প্রশ্ন আসে প্রথম সেল অ্যাড্রেস কী হবে, অবশ্যই হবে A1। এবার দেখবো AC 85 নাম্বার পেজের প্রশ্ন উত্তর। MS এক্সেল 2007-এ নিম্নলিখিত কাজগুলি করার জন্য স্টেপ লেখো। আচ্ছা, কী স্টেপ? রোয়ের উচ্চতা পরিবর্তন করবে। তাহলে কী করে রোয়ের উচ্চতা পরিবর্তন করবে? প্রাথমিকভাবে রোয়ের উচ্চতা বা হাইট হয় 15 পয়েন্ট বা 20 পিক্সেল। তাই রোয়ের উচ্চতা পরিবর্তনের স্টেপগুলি হলো, যে রোয়ের উচ্চতা পরিবর্তন করতে হবে সেই রোয়ের হেডারে ক্লিক করে সম্পূর্ণ রোটিকে সিলেক্ট করতে হবে। স্টেপ 2, স্টেপ 1 স্টেপ 2। এরপর হোম রিবনে সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় রো হাইট এ ক্লিক করলে রো হাইটের বক্স দেখা যাবে। এবার রো হাইট লেখা বক্সে ওই ডিফল্ট রোয়ের উচ্চতা প্রদর্শন করবে, যেটা 15 শো করবে। ওইটাকে মুছে দিয়ে নির্দিষ্ট সংখ্যা লিখে ওকে বাটন চাপলে রোয়ের উচ্চতা পরিবর্তন হবে। তোমরা দেখতে পাচ্ছ এই স্টেপগুলো লেখার সময় কিন্তু আমরা এখানে নিচে আন্ডারলাইন করেছি, আন্ডারলাইন মানে দিয়েছি হোমে, সেলসে, রোতে। এর মানে হচ্ছে যেগুলো জায়গাতে ক্লিক করতে হবে ওগুলোর মধ্যে তোমরা অবশ্যই আন্ডারলাইন করে দেবে। এবার দেখবো একাধিক সেলকে মার্জ করার স্টেপ। কী করে মার্জ করবে? যে সেলগুলোকে মার্জ করতে হবে সেগুলোকে সিলেক্ট করতে হবে। এবার হোম রিবনের অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপের মার্জ অ্যান্ড সেন্টার অপশনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে সেগুলো মার্জ হয়ে যাবে। পরেরটা, MS এক্সেলে অটোফিলের কাজ কী? অটোফিলের কাজ কী? অটোফিলের সাহায্যে খুব সহজেই ওয়ার্কশিটে কোনো নির্দিষ্ট কলাম বা রোতে সংখ্যা, ফর্মুলা, ফাংশন ধারাবাহিকভাবে কপি করা যায় অটোফিলের সাহায্যে। পরেরটা, বার চার্ট তৈরি করা ধাপগুলি লেখো। কী করে বার চার্ট তৈরি করবে? যে তথ্যের ওপর ভিত্তি করে বার চার্ট তৈরি করতে হবে ওয়ার্কশিট থেকে সেই ডেটাগুলিকে বা সেই ডেটার রেঞ্জটিকে সিলেক্ট করতে হবে। রেঞ্জ, ডেটাগুলি মানে ডেটা, আর রেঞ্জ মানে হচ্ছে কোথা থেকে কতটুকু সিলেক্ট করতে হবে। স্টেপ 2, এরপর ইনসার্ট রিবনে চার্টস কমান্ড গ্রুপে বার লেখা বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরনের বার গ্রাফ এর লেআউট দেখা যাবে, যেমন 2D বার, 3D বার, সিলিন্ডার, কোন ইত্যাদি দেখা যাবে। এখান থেকে নির্দিষ্ট লেআউটে ক্লিক করতে হবে। করলাম। স্টেপ 3 কী হবে? এরপরে কী হবে? প্রদর্শিত লেআউটের তালিকা থেকে যে কোনো একটি লেআউট নির্বাচন করলেই আমাদের বার গ্রাফ তৈরি হয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্ন, MS এক্সেলে কাউন্ট ফাংশন, অ্যান্ড ফাংশন, ম্যাক্স ফাংশনের কাজ ও সিনট্যাক্স লেখো। কাউন্টের কাজ কি? ওয়ার্কশিটের যে কোনো রো বা কলামের সেলের উপস্থিত টেক্সট ও সংখ্যাগুলির মধ্যে থেকে কতগুলি সংখ্যা আছে তা দেখা যাবে কাউন্ট ফাংশনের সাহায্যে। দেখি কাউন্ট ব্র্যাকেটে ভ্যালু 1, ভ্যালু 2, ডট ডট ডট, এন্টার চিহ্ন। ঠিক আছে। অ্যান্ডের কাজ কি? কোনো সেলে উপস্থিত ডেটা বা আর্গুমেন্ট থেকে ট্রু বা ফলস লজিক্যাল মান প্রদর্শন করে অ্যান্ড ফাংশন। এটি একটি লজিক্যাল ফাংশন, যেমন কি ইকুয়াল টু অবশ্যই দেবে, অ্যান্ড লজিক্যাল 1, লজিক্যাল 2, ডট ডট ডট, এন্টার চিহ্ন। ওকে। ম্যাক্স ফাংশন খুব সহজ। একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটির মান প্রদর্শন করে কি? ম্যাক্স ফাংশন। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, যেমন ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেটে নাম্বার 1, নাম্বার 2, ডট ডট ডট, এন্টার চিহ্ন। অবশ্যই ডট 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 দেওয়ার আগে কমাটা দিয়ে নেবে। আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন, ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য কী? ওয়ার্কবুক মানে পুরো বইটা, শিট মানে পেজগুলো। এক্সেল 2007 চালু করার পর স্ক্রিনে যে উইন্ডো দেখা যায় তা হচ্ছে ওয়ার্কবুক। আর ওয়ার্কশিট কোনটা? ওয়ার্কবুকে একটা পৃষ্ঠাকে বলা হয় ওয়ার্কশিট। ঠিক আছে। এক্ষেত্রে বাই ডিফল্ট একটি ওয়ার্কবুক থাকে, এক্ষেত্রে 3টা ওয়ার্কশিট থাকে। আচ্ছা, আরেকটা দেখতে পারো ওয়ার্কবুকের নাম ডিফল্ট হচ্ছে বুক 1, আর ওয়ার্কশিটের নাম হচ্ছে শিট 1, শিট 2, শিট 3 ইত্যাদি। এবার দেখবো AC 190 পৃষ্ঠার প্রশ্ন উত্তর। MS এক্সেলে নিম্নলিখিত কাজগুলি করার স্টেপ লেখো। বলছে ম্যাক্রো করার ধাপ। ম্যাক্রো কী করে করবে? ভালো প্রশ্ন। ভিউ রিবনে ম্যাক্রোস কমান্ড গ্রুপে ম্যাক্রো বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় ভিউ ম্যাক্রোসে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে Alt+F8 চাপতে হবে। একটা প্রশ্ন আসতে পারে, ম্যাক্রোর শর্টকাট কি? Alt+F8।
আচ্ছা, স্টেপ 2, এরপর ম্যাক্রো ডায়লগ বক্সে দেখা যাবে নিচে প্রদর্শিত তালিকা থেকে নির্দিষ্ট ম্যাক্রোটি সিলেক্ট করলে রান করতে হবে। আচ্ছা, এবার থেকে বি নাম্বার, রো বরাবর এবং কলাম বরাবর ডেটা শর্ট করার ধাপ লেখো। কী করে রো ওয়াইজ আমি ডেটাকে শর্টিং করব? যে কলাম বা রোয়ে সেলগুলির ডেটাকে শর্টিং করতে হবে সেই সেলগুলি সিলেক্ট করতে হবে। শর্টিং মানে তুমি ছোট থেকে বড় করবে নাকি বড় থেকে ছোট করবে, এটা শর্টিং। এটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। এরপর হোম রিবনে এডিটিং কমান্ড গ্রুপে শর্ট অ্যান্ড ফিল্টার বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় শর্ট A to Z ক্লিক করলে ডেটাগুলি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে, আবার Z2 করলে হবে ডিসেন্ডিং অর্ডারে শর্ট হবে। যেহেতু এখানে মেনশন করেনি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, সেই জন্য আমরা কিন্তু এখানে দুটো অপশনই ইউজ করলাম, অ্যাসেন্ডিংও ইউজ করলাম আর ডিসেন্ডিংও ইউজ করতে হবে। পরের প্রশ্ন, B1 থেকে B10, B1 থেকে B10 এই 10টি সংখ্যা আছে, ঠিক আছে। এই সংখ্যাগুলির মধ্যে 5টি সব থেকে বড় সংখ্যার যোগফল এবং 10টি সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। প্রথমে আমাকে কী করতে হবে? 5টা সবচেয়ে বড় সংখ্যার যোগফল, তার ফর্মুলা কী হবে? ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন লার্জ LARGE লার্জ দিয়ে আবার ব্র্যাকেট ওপেন সেল রেঞ্জ দিতে হবে B1 থেকে B10, 5। তার মানে এই B1 থেকে B10 এর মধ্যে লার্জ ফাংশন দিয়ে 5টা নাম্বার খুঁজবে, তারপর তাদের সাম করে দেবে, এন্টার চিহ্ন। বুঝতে পেরেছ? আর 10টা সংখ্যার গড় খুব সোজা, এভারেজ B1 = B10, এন্টার চিহ্ন, হয়ে গেল। এবার দেখব অথবা প্রশ্ন, MS এক্সেলে একটি টেবিলের একটি ফিল্ডকে আপডেট করার ধাপ। কী করে ফিল্ডকে আপডেট করবে? তার মানে হচ্ছে আমার কোনো একটা ফিল্ডের নাম লেখা আছে, ওটাকে আমি চেঞ্জ করে কী করে আমি নতুন নাম ঢোকাবো। প্রথমে MS এক্সেল 2007 চালু করে ফিল্ডের যে সেলগুলির ডেটা চেঞ্জ করতে বা আপডেট করতে হবে সেগুলোকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপতে হবে, যে মুছে ফেলে নতুন ডেটা টাইপ করে এন্টার কি চাপলে পরে আপডেট হয়ে যাবে। ঠিক পরের প্রশ্ন, অটোফিলের সাহায্যে কিভাবে নিম্নলিখিত গ্রোথ সিরিজটি তৈরি করবে? আচ্ছা, ভালো বলছে, 1, 2, 4, 8, 16, 32। আমি এই সিরিজটা দেখে বুঝতে পারছি প্রথমে আছে 1, 1-এর সঙ্গে 2 গুণ করে 2, 2-এর সাথে 2 গুণ করে 4, 4-এর সাথে 2 গুণ করে 8, মানে প্রতিটা ডেটার সাথে 2 করে গুণ করা আছে। তো তোমাকে এরকম প্রশ্ন আসলে প্রথমে ভাবতে হবে যে সিরিজটা আমার কী করে নর্মালি হচ্ছে কাজটা। আমি দেখলাম যে 2 দিয়ে গুণ করে হচ্ছে, তো আমি কি করলাম? স্টেপ 1, প্রথমে যে কোনো একটি সেলে 1 লিখব। আমরা এখানে A1 সেলে 1 লিখলাম, ওকে। এবার প্রথম সেলটির নিচে মানে A1 এর নিচে কি A2-তে, A2 সেলে নিচের ফর্মুলাটি ইউজ করতে হবে। কি ফর্মুলা হচ্ছে আমার? ইকুয়াল টু A1 × 2, এন্টার চিহ্ন। তার মানে প্রথম সেলে লিখলাম 1, নিচে কী করলাম? লিখলাম A1 × 2, ঠিক আছে। আমার ওখানে কী হবে? 2 × 1, 2 হয়ে গেল। এবার কী করব? এবার A2 সেলে ফিল হ্যান্ডেলে মাউস ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব যতক্ষণ না পর্যন্ত 32 আসছে। আমাকে এখানে 32 আনতে বলছে, তাহলে আমি ছেড়ে দেবো, হয়ে গেল। এবার কি ওয়ার্কবুক ভিউ কি? ওয়ার্কবুক ভিউ বলতে ব্যাপারটা কি? আমাদের এক্সেলে ওয়ার্কবুক ভিউ থাকে, দেখো কী বলছে, এই ভিউটির সাহায্যে আমরা একই সময়ে একই ওয়ার্কবুকের বিভিন্ন শিটগুলি দেখতে পাই। এক্সেলে ভিউ রিবনের ওয়ার্কবুক ভিউস নামক কমান্ড গ্রুপে 4টি অপশান থাকে, নর্মাল ভিউ, পেজ ব্রেক প্রিভিউ, পেজ লেআউট ভিউ আর কাস্টম ভিউ। এই 4টা ভিউ থাকে আমাদের ওয়ার্কবুক ভিউয়ের মধ্যে, ওকে। এবার দেখবো আমরা AC 232 পৃষ্ঠার প্রশ্ন উত্তর সলভ। কী বলছে এখানে? MS এক্সেলের নিম্নলিখিত কাজগুলি করার স্টেপ লেখো। কী কী কাজ? টেবিলের ডেটাগুলিকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। কী করে সাজাবে? আমরা তো একবার শর্টিংয়ের কাজ করলাম, সেই সেম স্টেপটা আগের মতোই হবে, শুধু 2 নম্বর স্টেপে কী হবে? হোম রিবনে এডিটিং কমান্ড গ্রুপে শর্ট অ্যান্ড, আচ্ছা এখানে অ্যান্ডটা কিন্তু পেঁচানো হবে, এই হবে অ্যান্ড, শর্ট অ্যান্ড ফিল্টার বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় শর্ট Z2-তে ক্লিক করতে হবে, কারণ শর্ট Z2 মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার আর শর্ট A to Z মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার। এবার নতুন ওয়ার্কশিট কী করে যুক্ত করবে? খুব ভালো প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। নতুন ওয়ার্কশিট যুক্ত করবে কী করে? যে স্থানে নতুন ওয়ার্কশিট আনতে হবে সেই শিটটিকে ক্লিক করতে হবে। এবার হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ইনসার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় ইনসার্ট শিটে ক্লিক করলে নতুন ওয়ার্কশিট যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এবার দেখব কী করে ওয়ার্কশিটকে রিনেম করবে। খুব ভালো প্রশ্ন এগুলো, যারা প্র্যাকটিক্যাল করছে এক্সেল তারা খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে। দেখে নাও, প্রথমে স্টেপ 1, স্টেপ
ওয়াইজ লিখতে হবে। শিট ট্যাবে যে শিটটার নাম পরিবর্তন করতে হবে সেটিকে সিলেক্ট করলাম, তারপর সেখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করলে একটা লিস্ট খুলে যাবে, সেখান থেকে রিনেমে ক্লিক করতে হবে, তারপর কিবোর্ড থেকে নাম টাইপ করতে হবে, এন্টার মারবে, নাম চেঞ্জ হয়ে যাবে। পরের প্রশ্ন, কী করে রোয়ের হাইট বাড়াবে? আগে আমাদের একবার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার, কপি পেস্ট কী করে করবে? খুব ভালো জিনিস। যে সেল বা সেলগুলির টেক্সটকে কপি করে পেস্ট করতে হবে, সেই সেল বা সেলগুলিকে হোম রিবনে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপে কপি বাটনে ক্লিক করতে হবে, করলাম। স্টেপ 2, এরপর যে সেলে ওই টেক্সট কি পেস্ট হবে সেই সেলে মাউস পয়েন্টার স্থাপন করে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের পেস্ট বাটনে ক্লিক করলে টেক্সটটা পেস্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু টেক্সট পেস্ট হয়ে যাবে। নতুন রো যুক্ত করা, এটা খুব সহজ ব্যাপার। একবার নতুন রো আমরা যুক্ত করলাম, দেখি একবার, না ওয়ার্কশিট যুক্ত করলাম, যেভাবে ওয়ার্কশিট যুক্ত করলাম সেমভাবে কিন্তু আমার হয়ে যাবে। ওখানে কী হবে চেঞ্জ, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ইনসার্টে ক্লিক করে পাপতলায় কী হবে, ইনসার্ট শিট রোজে ক্লিক করতে হবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো তাই লেখা আছে এখানে হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ইনসার্টে বাটনে ক্লিক করে পাপতলায় কী করতে হবে, ইনসার্ট শিট রোজে ক্লিক করতে হবে। কলাম বললে ইনসার্ট শিট কলামস, একই ব্যাপার, একই স্টেপ, খালি ঘুরিয়ে ঘুরিয়ে আছে। পরের প্রশ্ন, নিচে ফাংশনগুলোর কাজ দেখো। নাও ফাংশনের কাজ, আপারের কাজ, মডের কাজ। নাও এর কাজ কি? এই ফাংশনটির সাহায্যে সেলে বর্তমান তারিখ ও সময় বা ডেট অ্যান্ড টাইম দেখা যায়। যদি কোনো সেলে জেনারেল ফরম্যাট সিলেক্ট অবস্থায় থাকে তবে নাও ফাংশন চাপলে বর্তমান তারিখ ও সময় দেখাবে। আপার ফাংশন কি হবে? এই ফাংশনের সাহায্যে ছোটো হাতের অক্ষরকে বড় হরফের অক্ষরে রূপান্তর করে দেবে। মড ফাংশন কি? এই ফাংশনটির সাহায্যে কোনো সংখ্যাকে একটি বিভাজক দ্বারা বিভাজন করলে অবশিষ্ট পেতে এই ফাংশনটা ইউজ করতে হয়। তাই আমি মড করলে কী হবে, কত ভাগশেষ তা বের করবে মড ফাংশনের সাহায্যে। কন্ডিশনাল ফরম্যাটিং কি? আগে আমাদের করা হয়ে গেছে। রিলেটিভ সেল রেফারেন্স কি? আমাদের প্রথম পৃষ্ঠাতে করা হয়ে গেছে। এবার দেখবো এসসি 262 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এমএস এক্সেলে নিচে কাজগুলি করার স্টেপ লেখো। প্রথম কাজটা কি? নতুন কলাম ইনসার্ট করবে, খুব সহজ। ওই প্রথম স্টেপটা তো তোমরা জানোই, হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ইনসার্ট শিট কলামসে ক্লিক করে নতুন কলাম যুক্ত হয়ে যাবে, খালি এখানেই চেঞ্জ। রোকে কী করে হাইড করবে? বাহ, ভালো প্রশ্ন। হাইড মানে লুকিয়ে রাখবে। যে রোকে হাইড করবো সেই রোকে আমার সিলেক্ট করতে হবে। হোম রিবনে সেলস কমান্ড গ্রুপে ফরম্যাট থেকে কী করতে হবে, হাইড আর আনহাইডের মধ্যে হাইড রোজে ক্লিক করতে হবে, তবে কিন্তু আমাদের রো হাইড হয়ে যাবে। কলাম বললে একইভাবে হাইড কলামসে ক্লিক করতে হবে। পরের প্রশ্ন, এমএস এক্সেলে অটোফিলের কাজ কী? অটোফিলের কাজ কি? স্বয়ংক্রিয়ভাবে সেলের ডেটা বা ফর্মুলাকে পরপর সেলে কপি করা হয়। একটা প্রশ্ন সি নাম্বার, পিপ চার্ট। পিপ চার্ট বলে কোনো চার্ট নেই, তবে পাই চার্টই হবে। টাইপিং মিস্টেক। পাই চার্ট তৈরির স্টেপ লেখো। আমরা যেভাবে বার চার্ট তৈরি করেছি প্রথম পৃষ্ঠাতে, একইভাবে পাই চার্ট হবে, সেম স্টেপ। প্রথমে যে ডেটা রেঞ্জের ওপর ভিত্তি করে পাই চার্ট তৈরি করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর ইনসার্ট রিবনে চার্টস কমান্ড গ্রুপে পাই বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরনের পাই চার্টের লেআউট দেখা যাবে, সেখান থেকে একটা লেআউট ক্লিক করবে, বাস পাই চার্ট তৈরি হয়ে যাবে। একই জিনিস, পাই বার কলাম চার্ট সবই একই ধরনের স্টেপ হবে, খালি নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে, পাই চার্টের জায়গায় কলাম চার্ট হয়ে যাবে। বর্তমান তারিখ ও সময় এমএস এক্সেলে কীভাবে লেখা যাবে? নাও ফাংশন আমি ইউজ করতে পারি। আমরা নাও ফাংশন ইউজ করে বর্তমান তারিখ ও সময় দেখতে পারি। সিনট্যাক্স কি? ইকুয়াল টু নাও, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এবার দেখি অথবা প্রশ্ন, কাজ ও সিনট্যাক্স। মডের কাজ কি? আগে করা হয়ে গেছে, অবশিষ্ট পাওয়া যায়। ম্যাক্সের কাজ কি? আগে করা হয়ে গেছে, বড় নাম্বার পাওয়া যায়। কাউন্টের কাজ কি? আগেও করা হয়ে গেছে, কতগুলো সংখ্যা আছে আমি গুনতে পারবো। এভারেজের কাজ কি? একই রো বা কলামে উপস্থিত সেলগুলির মধ্যে বিভিন্ন সংখ্যার গড় মান বের করা হয়, এটাকে এভারেজ ফাংশন থেকে গড় মান বের করা হয়। এমএস এক্সেলে রিলেটিভ সেল রেফারেন্স অ্যাবসলিউট সেল এমএসের মধ্যে বলতে কী বলছো? আগে আমাদের হয়ে গেছে, উদাহরণ দাও। ওটাও একদম ফার্স্ট পৃষ্ঠায় হয়ে গেছে। ওয়ার্কশিটে কোনো কলামের উইথ কী করে পরিবর্তন করবে? আমরা হাইট, রোয়ের হাইট পরিবর্তন করেছি, একেবারে উইথ পরিবর্তন করতে হবে, একই ব্যাপার। প্রাথমিকভাবে কলামের উইথ কত হয়? 8.43 বা 64 পিক্সেল হয়। তাহলে আমাকে কী করতে হবে? হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ফরম্যাটে ক্লিক করে ওই তালিকা থেকে কী করতে হবে? কলাম উইথ বাটনে ক্লিক করতে হবে। একটা কলাম উইথের বক্স দেখা যাবে, সেখান থেকে কী করতে হবে? আগের নাম্বারটাকে মুছে দিতে হবে, নতুন সংখ্যা যোগ করতে হবে। ওকে করলে কলামের উইথ পরিবর্তন হয়ে যাবে। খুব ভালো মতো স্ক্রিনশট নাও বা ডাউনলোড করে রাখো, লিখে নিতে পারো। প্রত্যেকে বইয়ের মধ্যে যদি এগুলো অলরেডি দেওয়াই আছে, জাস্ট একবার রিভিশন করা, ঠিক আছে? আমি বলছি, তোমরা শুনছো, তোমাদের প্র্যাকটিস হচ্ছে, বা যারা হয়তো প্র্যাকটিস করা আছে আমার কথা শুনে একবার মনে পড়ে যাচ্ছে। এটাই তো সুবিধা,
অনলাইন যদি ভিডিও দেওয়া থাকে সুবিধা একটাই, তুমি যদি ডাউনলোড করা থাকে তুমি জাস্ট চালিয়ে রাখবে, সব কিছু রিওয়াইন্ড করা। দেখো একটা ভিডিও মানে শুধু বই থেকে পড়লে যতখানি না মনে থাকে, ভিডিও দেখে পড়লে কিন্তু অডিও ভিজুয়াল জানলে আমরা কিন্তু অনেক ভালো বলতে পারি। তুমি মনে করো দেখো তুমি যদি কোনো একটা মুভি দেখে আসো, মুভিটা কিন্তু তুমি সবাইকে এসে বলতে পারবে যে তখন এই হয়েছিল, এখন এই হয়েছিল, ঠিক আছে? মানে ওই জন্য অডিও ভিজুয়ালে একটা গুরুত্ব আছেই। তোমাদের আশা করি অনেক হেল্প হবে। যাই হোক, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের হেল্প হচ্ছে কিনা। এবার দেখবো এসি 279 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এমএস এক্সেলে শর্ট এবং ফিল্টার অপশানের কাজ কী? খুব ভালো প্রশ্ন। শর্ট ফিল্টারের কাজ কী? শর্ট এবং ফিল্টার অপশানটি হোম রিবনে এডিটিং কমান্ড করে দেখতে পাওয়া যায়। এই অপশানটির সাহায্যে কি শর্ট A to Z বা শর্ট Z to A, কাস্টম শর্ট এবং ফিল্টার অপশানগুলি থাকে, যেগুলির সাহায্যে আমরা মূলত শর্টিং এবং ফিল্টারিং করতে পারি। গোল সিকের সুবিধা কী? ভালো প্রশ্ন। কোনো নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রি করে নির্দিষ্ট পরিমাণ লাভ করতে হলে কী পরিমাণ বিক্রি বাড়াতে হবে, অথবা নির্দিষ্ট সত্ত্বে কিস্তিতে কত টাকা করে জমা দিয়ে সর্বোচ্চ টাকা ঋণ পাওয়া যাবে, এটা আমরা গোল সিকের মাধ্যমে করতে পারি। পরেরটা মড ও এভারেজের কাজ আমাদের আগে হয়ে গেছে। অথবা প্রশ্ন এমএস এক্সেলের রিলেটিভ সেল রেফারেন্সের কাজ আগে হয়ে গেছে, অ্যাবসলিউটের কাজ আগে হয়ে গেছে, ওয়ার্কশিটের নাম কী করে চেঞ্জ করবে আগে হয়ে গেছে, কাউন্ট ট্রিপের কাজ, নাওয়ের কাজ, ম্যাক্সের কাজ পুরোটা কিন্তু আমাদের আগে হয়ে গেছে। আমাদের প্রশ্নগুলো আমাদের এখন রিপিট হচ্ছে। আচ্ছা, এবার দেখব এসি 331 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এক্সেলে অটোফিলের কাজ কি? আগে আমাদের হয়ে গেছে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, লজিক্যাল ফাংশনের নাম লেখো। ম্যাথমেটিক্যাল ফাংশন সাম, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন কাউন্ট, COUNT কাউন্ট হবে, হ্যাঁ। লজিক্যাল ফাংশন অ্যান্ড, AND অ্যান্ড অর নট। আচ্ছা, এই ফাংশনগুলির কাজ এবং সিনট্যাক্স আগে আমাদের হয়ে গেছে। সামের কাজ হয়ে গেছে, কাউন্টের কাজ হয়ে গেছে, অ্যান্ডের কাজও হয়ে গেছে, ওখান থেকে লিখে নিবে বা দেখে নিবে। আপেক্ষিক বা মিশ্র সেল রেফারেন্স বলতে কী বোঝো? আমাদের আগে হয়ে গেছে। আপেক্ষিকটা হয়েছে, মিশ্রটা আবার দেখে দেওয়া হলো। যে সেল রেফারেন্সগুলি আপেক্ষিক এবং নির্দিষ্ট দুটা মিক্স থাকে তাকে বলা হয় মিশ্র সেল রেফারেন্স, যেমন কি $B2 × 10। এক্ষেত্রে ফর্মুলা ব্যবহৃত সেলটি যদি B3 সেলে কপি করা হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট রেফারেন্সটি $B অপরিবর্তিত থাকবে এবং আপেক্ষিক রেফারেন্সটি রূপান্তর হয়ে 2-এ পরিণত হয়ে যাবে। ঠিক আছে, 2-এর পরিবর্তে 3 হবে। সুতরাং সম্পূর্ণ সেল অ্যাড্রেস রেফারেন্সটি হবে $B3 × 10। এক্সেলে বার চার্ট কী করে তৈরি করবে? আমাদের আগে একবার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখব এসি 332 পৃষ্ঠার প্রশ্নোত্তর। এমএস এক্সেল 2007-এ A1 থেকে A20 পর্যন্ত সেল ভ্যালু এর মধ্যে সর্বোচ্চ মান নির্ণয় করো, ম্যাক্স A1 / A20 চিহ্ন। অটোফিল কি? আগে আমাদের হয়ে গেছে। সেল রেফারেন্স কয় প্রকার, কী কী? 3 প্রকার, আপেক্ষিক বা রিলেটিভ, নির্দিষ্ট বা অ্যাবসলিউট, মিশ্র বা মিক্সড, এ সমস্ত। সেল রেফারেন্সের উদাহরণ দাও। A1, B1, C10, XFD 10,38,576, সবই কিন্তু সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস। কী করে পাই চার্ট তৈরি করবে? আগে আমাদের হয়ে গেছে। পাই চার্ট, কলাম চার্ট, বার চার্ট একই ধরনের উত্তর হবে। নিম্নলিখিত ফাংশনগুলি দুটি কাজ লেখো। কনক্যাটিনেট ফাংশনের কাজ কি? একাধিক সেলে উপস্থিত বিভিন্ন টেক্সট স্ট্রিংকে একটি টেক্সট স্ট্রিংয়ে রূপান্তর করা যায় কনক্যাট ফাংশন দিয়ে। এটি একটি টেক্সট ফাংশন। সিনট্যাক্স কী হবে? কনক্যাটিনেট text1, text2, ডট হয়ে যাবে। কাউন্ট ট্রিপের কাজ আগে আমাদের হয়ে গেছে। শর্টিং ফিল্টারিংয়ের কাজ আগে আমাদের হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ। যাই হোক, আমরা এক্সেল অবধি সম্পূর্ণ টেস্ট পেপার সলভের ভিডিও দেখে নিলাম। তো তোমরা অনেকে প্রশ্ন করো স্যার ভিডিও ডেলি দিন। দেখো, ডেলি দেওয়া ভিডিও সম্ভব নয়। যারা শুধুমাত্র ইউটিউবে ভিডিওই বানায় তারা হয়তো ডেলি ভিডিও দেবে। আমি ভিডিও বানাই, তোমরা জানো যারা আমাকে আগে থেকে ফলো করে আসছো। আমি কিন্তু টিউশনে সলভ হচ্ছে, তারপর কিন্তু তোমাদের আমি ভিডিওটা শেয়ার করছি। তো সেক্ষেত্রে এতগুলো পেজ লিখে কোশ্চেন টুকে সলভ করা চারটিখানি কথা নয়। আর তোমরা অবশ্যই জানো প্রতিটা স্যার সপ্তাহে 1 দিন বা 2 দিন করে টিউশন পড়ায়। আমিও একই ধরনের টিউশন পড়াই। তো সেক্ষেত্রে ওদেরকে দিয়ে সলভ করাচ্ছি, তারপর তোমাদের ভিডিও নিয়ে আসছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা যদি চাও অবশ্যই এমএস অ্যাক্সেসটা বাকি আছে, ওটার ভিডিও আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা রোববার বা সোমবার হয়তো প্রথম এমএস অ্যাক্সেসের MCQ বা SQ ভিডিও পেয়ে যাবে। তোমরা পাশে দেখো, ঘোষ কম্পিউটার একাডেমিও তোমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই, বেস্ট অফ লাক, গুড নাইট।